তখন খুব ভোর। বাস এসে থেমেছে বরিশাল শহর ছাড়িয়ে কুয়াকাটার নিকটবর্তী একটি রেস্টুরেন্টের সামনে। আর 2 ঘন্টা পর তারা গন্তব্যে স্থানে পৌঁছে যাবে। রেস্টুরেন্টে বসে তারা নাস্তা করে ফের বেরিয়ে পড়বে। কেউ হাত মুখ ধুচ্ছে, কেউ বা জরুরি কাজ সারছে। না পিটপিট করে চোখ খুলো, ঝাপসা ঝাপসা দেখালো আশপাশ। নিজের মাথাটা এক মন ভারী ভারী মনে হচ্ছে। বাসের সিটটাও খালি, তার মাথাটা খালি সিটে পড়া ছিল। তাছাড়া ভেতরে গোটা কয়েক লোক ঘুমোতে দেখলো। আর বাকিরা সব কোথায়? সে চট করে উঠে বসলো, শার্ট প্যান্ট ঠিক করে বাস থেকে নেমে গেল। দেখলো জায়গাটা পূর্ব পরিচিত, বেশ কয়েকবার এসেছে, না চিনে থাকা যায়। অনেকে হাঁটাহাঁটি করছে, আবার কেউ কেউ হাত মুখ ধুচ্ছে। চতুর্দিকে দৃষ্টি ফেললো। কুয়াকাটা এসেছে বেশ কয়েকবার। এখানকার নারী নক্ষত্র সবকিছু তার ভালো করে চেনা। সে ভীষণ ভ্রমণবিলাসী। বিত্তমান পরিবারের সন্তান হওয়ার ফলস্বরূপ বাংলার 64 জেলা ঘোরার সৌভাগ্য হয়েছিল। দেশ বিদেশেও মোটামুটি ভালোই ভ্রমণ করেছে। বাস থেকে নিচে নেমেছে অনেকক্ষণ। লম্বা আলস্যমি দিয়ে আশপাশ তাকালো, কোথাও পরিচিত মুখটা দেখা নেই। এইটার একটা ব্যবস্থা করতে হবে। হাতের কাছে শুধু একবার আসুক। হাত মুখ ধুয়ে রুটি কলা খেতে বসলেন। নিখিলকে ডেকে শুধালো, তোর ভাবিকে দেখেছিস? বেচারা যেন আকাশ থেকে টুপ করে পড়লো, চোখে মুখে অবাকতা ছড়িয়ে বলল, আশ্চর্য, তুই বিয়ে করলি কবে? আরিয়ান না করলেও তো করব। ওহ, তাই বল। এখন বলতো ও কই? কেন বাড়ি? নওয়াফের হাত থেকে অকস্মাৎ কলা খসে পড়ে গেল। তুলে ওঠালো না আর, মুখটা সিরিয়াস করে তুলল। চোখে মুখে কিঞ্চিত রাগের ভাবভঙ্গিমা। ফাইজলামো করছিস? এই সময়ও বাড়ি থাকবে কেন শুনি? গত রাতে মরার মতো পড়ে পড়ে ঘুমিয়েছিস। খাবার কিছু রেখেছিস? পাখি অসুস্থ ছিল, পেট খারাপ হয়েছে, আবার বমি বমি ভাবছিল। মুক্তির সঙ্গে আড়ালে কি যেন কথা হয়েছে। এরপরে বাইকে করে ওকে বাড়ি দিয়ে এসে আবার আমাকে বাস ধরতে হয়েছে। এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছুই জানালি না। তোকে পাখি ডেকেছিল, গভীর ঘুম থাকার কারণে টের পাসনি। আর আমি ডাকতে চেয়েছিলাম, আমার কলিজার টুকরা ডাকতে নিষেধ করেছে। নওয়াফ কিছুক্ষণ কিছু একটা নিষ্প্রাণ হয়ে ভাবলো। রুটির অবশিষ্ট টুকরো নিখিলের হাতে ধরিয়ে দিল। বাস থেকে দ্রুত ব্যাগ এনে কাঁধে ঝুলিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। আবু আর নিখিল এগিয়ে গেল। নিখিল চেঁচিয়ে উঠল, আরে এই পাগলা, তুই যাচ্ছিস কই? আমার যেতে হবে নিখিল, পথ ছাড়। আমি এখানে না থাকলে কোনো অকল্যাণ হবে না, কিন্তু না থাকলে এই ট্যুরটা ওকে ছাড়া আমার কাছে বিষাদময় ফ্যাকাশে লাগবে। নিখিল আর বাধা দিতে পারল না। ট্যাক্সি ডেকে নওয়াফ উঠে বসলো। নোভা আপাকে বলে দিস আমি ট্যুরে যাচ্ছি না। তুই যা কাণ্ড করছিস, সবাই এমনিতেই জেনে যাবে তোর ব্যাপারে। আই ডোন্ট কেয়ার। ড্রাইভার, গাড়ি ছাড়ো। গাড়ি শাঁসা করে চোখের পলকের মধ্যে আড়ালে চলে গেল। নিখিল এখনো ভাবনার অতল গভীরে তলিয়ে। লাভ কেস। নিখিল ভাবান্তরের মধ্যে হঠাৎ চমকে উঠল। আবুল স্যারকে দেখে শান্ত হলো, বুকে থুতু ছিটিয়ে শুধালো, এরে আবুল্লাহ, বিয়ের আগে তুই কি আমার বউকে বিধবা করতে চাস? আর একটু হলেই দম আটকে মরে যাচ্ছিলাম শালা। মা গো মা, ভয় পাইয়ে দিয়েছিলি। আবুল স্যার কিছু মনে করলেন না, জানেন ওর ভাষায় অমন, তবে সতর্কবার্তা দিলেন কিছু। আমি যা ভাবছি সেটা সঠিক হলে ভয়ঙ্কর কিছু হবে। এবার বাপ ছেলের মধ্যে নির্ঘাত ভয়ঙ্কর লড়াই, তাণ্ডব নীলা চলবে। মামু, তুমি যা ভাবছো তার চেয়ে এক ধাপ এগিয়ে আছে এরা। তাই তাই লড়াই ঘটবে না, ঘটতাছে। চোখ কান খোলা রাখ বেটা। এতক্ষণে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে নিজেদের মধ্যে। নওয়াফের হঠাৎ করে বাড়ি ফেরা নিয়ে জরুরি ভিত্তিতে কোনো যুক্তিকর কারণ দাঁড় করানো গেল না। তবে সকলের সন্দেহ সে পাখি নেই বলেই চলে গিয়েছে। মানে গতকাল রাতে পাখির কোলে কাঁধে মাথা রেখে ঘুমাতে অনেকেই দেখেছে, আজ আবার পাখি নেই বলে সেও চলে গিয়েছে। দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে। সকালের ভেতরে তেমনই গুঞ্জন রটনা শোনা যাচ্ছে। নোভা ম্যাডামও দেখেছেন ব্যাপারটা। গত রাতেই তার দৃঢ় সন্দেহ হয়েছিল, এখন তা গাঢ় রূপান্তরিত হলো। এতে কোনো সন্দেহ নেই যে নাও পাখিকে পছন্দ করে। ওদের ভবিষ্যৎ নিয়ে সে আশঙ্কায় রয়েছে। এই সম্পর্ক পূর্ণতা পাবে তো আদৌ? সমান নাগালে কল দিয়ে যাচ্ছে না, পাখি ধরল না। ধরবে কি করে? গভীর তন্দ্রায় মগ্ন সে। গতকাল বেশ রাত করে ঘুমিয়েছে। নিদ্রা না ভাঙাটা এখন অস্বাভাবিক কিছু না। না ফের রাগ চওড়া হলো, মেজাজ চনমনে আকাশ ছুঁই। তবু নিজেকে শান্ত রাখলো। মনে মনে বিড়বিড় করে আওড়ায়, প্লিজ পিক আপ দ্য ফোন ইয়ার। এবারও সেম। বাঁচতে বাঁচতে কলটা কেটে গেল। নাপের ইচ্ছে হলো ফোনটিকে আছড়ে ভেঙে ফেলতে। তখন বেলা 12টা। আবছা আবছা চোখে ঘুম থেকে উঠে মোবাইল হাতড়ে হাতড়ে খুঁজল।
বালিশের নিচ থেকে মোবাইলটা পাওয়া গেল। বের করে দেখলো 101টা মিস কল, মেসেজ 10টা, প্রতিটি মেসেজে লেখা জান ফোনটা ধরো। ভয় তো সে শেষ। আজ হাতের কাছে ওকে পেলে নির্ঘাত চিবিয়ে খাবে। গালে যে চট থাপ্পড় পড়বে এতে কোনো সন্দেহ নেই। পরক্ষণে মনে হলো লোকটা তো ওর কাছেই নেই, শুধুই মিছে ভয় পাচ্ছে। তখন আবার ফোনটা ভো ভো করে বেজে উঠল। পাখি ভয়ে ভয়ে রিসিভ করলো। পূর্ব প্রস্তুতি নিয়েই রাখলো গালি খাওয়ার। তার আগেই অপর প্রান্ত থেকে ব্যাকুলতায় ঘেরা কণ্ঠস্বরে বাতাসের গতিতে ভেসে এলো, জান ঠিক আছিস তুই? থ্যাঙ্কস গড তুই ফোন রিসিভ করছিস। এতক্ষণ জানিস আমার দম আটকে আসছিল। আপনি কোথায়? কোকিলের মতন মেয়েলি রিনঝিনের কণ্ঠ শুনে তার চিত্ত জুড়ে শান্তি লাগলো। বুকটায় প্রশান্তিতে ভরে গেল। ফেরি পার হতে 10 মিনিট আর বাড়ি ফিরতে 30 মিনিট। তোর কাছে পৌঁছাতে মোট 40 মিনিট লাগবে সোনা। পাখি এক বুক বিস্ময় নিয়ে বলল, সে কি আপনার না এখন কুয়াকাটা থাকার কথা? জান রে তুই ভাবলি কি করে তোকে ছাড়া আমি ট্যুরে যাব? তুই ছাড়া প্রতিটা সেকেন্ড আমার কাছে দম বন্ধ হবার জোগাড়, সেখানে আমোদ ফুর্তি করা বিলাসিতা। পাখির মনটা কেমন শান্ত হয়ে গেল। চোখ দুটি দিয়ে সুখের এক ফোঁটা অশ্রু করালো। এত ভালোবাসে কেন মানুষটি? এই পাগলটা নিয়ে সে কি করবে? কোথায় যাবে? তার ছেঁড়া পাগল একটা। আই লাভ ইউ আমার জানটা। পাখির মুখ থেকে এমন একটা শব্দ শুনে নাফের হৃদস্পন্দনের গতি বেড়ে গেল। বুকের বাম পাশটা ধকধক করে কম্পিত হচ্ছে। পুরো শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল। চিত্তজুড়ে রঙিন প্রজাপতিরা নেচে গিয়ে যাচ্ছে। সময়ের গতি আজ যেন যাচ্ছে না। তার উড়ে যেতে ইচ্ছে জাগলো। সময় থাকলে হেলিকপ্টার ভাড়া করে নিতেন তিনি, কিন্তু স্বল্প সময়ের কারণে তা করলেন না। কলিজাটা তোকে দেখবো। ফোনে নয়, সরাসরি ট্রি হোমে আসতে পারবি? তোকে এখন বড্ড দেখতে মন চাচ্ছে। দেখতে না পেলে আমার বুকের তৃষ্ণা মিটবে না জানটা। আচ্ছা রাখছি, হ্যাঁ জান। পা টিপে টিপে বিছানা থেকে পাখি নামলো। হাত মুখ দিয়ে ওর আম্মার কাছে গিয়ে বসলো। ও মা, ও আম্মা একটু নানাবাড়ি যাই, সোফিয়া আন্টি বলছে আমাকে একটা নোট দিবে, খুবই গুরুত্বপূর্ণ, বিকেলের মধ্যে আবার চলে আসবো। সেলাই মেশিনের কাজ করতে বসেছিলেন ওর আম্মা। কাজল রেখা চলন্ত মেশিন থামিয়ে কতক্ষণ ওর নিষ্পাপ মুখটা পরখ করে বললেন, তোর না শরীর ভালো না? সমস্যা নেই আম্মা, এখন যেতে পারবো। ঠিক আছে, সন্ধ্যার আগে বাড়ি ফিরিস। চতুর্দিকে যা যা অবস্থা, দিনকাল ভালো না। তাছাড়া ওইদিকে রাস্তাঘাটও ততটা ভালো না। জলদি জলদি দিনের আলো থাকতে বাড়ি ফিরিস। আচ্ছা। পাখি দুর্বল শরীর নিয়ে বেরিয়ে গেল। গহীন জঙ্গল পেরিয়ে ট্রি হোমে যেতে পাখির গা ছমছম করছিল। তবুও দুরু দুরু বুকে গিয়েছে। দরজা তালা মারা, এখনো আসেনি লোকটা। দেখেও ও দোলনায় বসে পড়লো। কতক্ষণ বসে বসে ঝুললো। চোখটা এর মধ্যে একটু লেগে এলো। যখন চোখ খুললো তার সামনে ক্লান্তিময় মুখটা নিয়ে তার প্রাণের চেয়ে অধিক পুরুষটির প্রতিচ্ছবি দেখতে পেল। হাঁটু গেড়ে গালে হাত তুলে ওর মুখটার দিকে ঘোর লাগা দৃষ্টিপাতে তাকিয়ে আছে। কখন এসেছেন? প্রায় 20-25 মিনিট হবে। পাখির মাথায় হাত। ও আল্লাহ, এতক্ষণ আমি ঘুমিয়েছি, তাহলে আপনি আমায় ডাকেননি কেন? কারণ তোর ঘুম ভেঙে যাবে সোনা, তাই ডাকিনি। পাখি উঠে দাঁড়ালো। ওর পরনে বাটিকার লং সুতে 3 পিস, মাথায় গোমটা দেওয়া, নাফ ও ললাটের সূক্ষ্ম অদর ছুঁয়ে দিল। পাখি তার প্রিয় পুরুষটির স্পর্শ পেয়ে দৃষ্টিচোরা বন্ধ করে নিল। কোমরে হাত দিয়ে তুলতুলে নারী দেহটি বুকের সঙ্গে মিশিয়ে নিলেন। মরুভূমির মতন তৃষ্ণান্ত বুকটা এতক্ষণে শান্ত ও শীতল হলো। পেইন কি বেশি হচ্ছে জান? পাখি আশ্চর্য হলো। জিজ্ঞাসাবিদ্ধ নয়নে তাকালো। সে জানলো কি করে? বিনিময়ে উনি অধর ছড়িয়ে নৈশব্দে হাসলেন। আমি নিখিল না পাখি, আর নই বোকা। সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, সুতরাং এসব নিয়ে পিএইচডি করা শেষ। পাখি লজ্জায় গুটিয়ে নিল নিজেকে। কথার প্রসঙ্গে উত্তর দেওয়ার মতন শব্দ অদরে উঠল না। তুতনিটা গলার সঙ্গে মিলিয়ে রাখলো। উনি ওকে দোলনায় নিয়ে বসালো। নিজে ওর পাশে বসে গেলেন। পাখির মাথাটা বুকের ভেতরে নিয়ে নিলেন। ওর চুলে ছোট ছোট বিলি কেটে দিয়ে ফের কোমল কণ্ঠনালীতে শুধালেন। পাখি আমি তোর স্বামী হই, আর পৃথিবীর সবচেয়ে মধুময় সম্পর্কের নাম কি জানিস? স্বামী স্ত্রী। আমি সেই আপন ব্যক্তি যাকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, আস্থা রাখা যায়, তার কাছে খোলা বইয়ের মতন থাকা যায়। তাই নিঃসন্দেহে সব কিছু আমার সঙ্গে শেয়ার করতে পারিস। শারীরিক কিংবা মানসিক রোগ যাই হোক, কোনো কিছুই লুকানো যাবে না। এখন তোর আর আমার দেহ আলাদা নয়, একই সুতোই গাঁথা। তোর ব্যথা যন্ত্রণা মানে আমার কষ্ট যন্ত্রণা, তোর প্রতিটি নিঃশ্বাস মানে আমার নিঃশ্বাস। তাই কলিজা প্লিজ, এখন থেকে যত কিছুই হয়ে যাক, লুকাবি না কিছু আমার কাছ থেকে। কোনো লজ্জা নয়, খোলা বইয়ের মতন থাকবি।
মনে রাখবে এই 5 আঙ্গুল দিয়ে তোকে ভরণ পোষণের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছি আমি। আর তোকে ভালো রাখার দায়িত্ব কর্তব্য সম্পূর্ণ আমার দায়ভার, বুঝেছিস? হুম, ব্যথা আছে, অল্প। পেইন কিলার খেলে ঠিক হয়ে যাবে, রুমে চল। উনি কেন কোলে তুলে নিলেন? পাখি ওনার ক্লিন শেভ করা মুখটা নজর দিয়ে দেখল। আচমকা ওনার গালে ঠোঁট বসিয়ে দিল। গলাটা শক্ত করে জড়িয়ে ধরে লোকটার বলিষ্ঠ বুকের সঙ্গে মিশে রইল। রুমে ঢুকে ওকে আগে ওষুধ আর পানি খাইয়ে দিলেন তিনি। এরপরে নিজে গোসল করে টাওয়াল পরে বের হলেন। আয়নার সামনে দাঁড়িয়ে শরীর মুছতেছিলেন। পাখি চোখ বড় বড় করে ওনার প্রশস্ত উন্মুক্ত বুকে ভিজে থাকা লোমগুলো দেখছিল। তখনই লোকটা ফিক করে মুচকি এসে শুধালো। অমন করে কি দেখছিলি? পাখি চোরের মতন ধরা পড়ে বসলো। প্রশ্ন এড়াতে তাড়াতাড়ি মুখে পানি ভরে নিল। পানি খেতে গিয়ে বেচারির হঠাৎ হেঁচকি উঠে গেল। উনি তৎপর ছুটে আসেন। আলতো করে মাথায় ছোট ছোট থাপ্পড় দিলেন। কিছুক্ষণ পর ও স্বাভাবিক হলো। উনি ওর হাত দুটি উঠিয়ে চুমু খান। অতপর মাথাটা ঘাড়ে হেলিয়ে দিলেন। ভীষণ নমনীয় ও কোমল কণ্ঠে বোঝান। পাখি লুকিয়ে লুকিয়ে দেখার দরকার কি জান? তোরই তো জিনিস দেখতে নিষেধাজ্ঞা করেছি আমি। এই তোর সামনে বসলাম নগ্ন বুকে, এখন যত পারিস মন ভরে দেখে নে। তবুও আর হেঁচকি উঠাস না সোনা। কি এক অবস্থা! এমন সামনে বসে থাকলে কি দেখা যায়? তখন লজ্জা লাগে না দেখতে? আজব লোক, দেখতে হয় চুরি করে, অতি সাবধানে গোপনে, তবে না প্রকৃত টান টান উত্তেজনাজনক ফিল পাওয়া যায়। শীতের রিক্ততাকে পিছু ফেলে রেখে ছুটে চলেছে কর্মজীবী লোকেরা। নিত্যদিন রোদ ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন, সব উপেক্ষা করে পরিবারের মুখে অন্ন তুলে দিতে নিজেদের সুখ শান্তি বিসর্জন দেন এরা। এই মধ্যশ্রেণীর গরিব মানুষদেরকে দৈনন্দিন রুটিন অনুযায়ী প্রতিনিয়ত নিজ নিজ কর্মের সন্ধানে বের হতে হয়। কেউ কেউ কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে। সকাল 10টা পর্যন্ত ঘুমানো তাদের জন্য কেবল মাত্র বিলাসিতা। পায়ে একজোড়া স্যান্ডেল না থাকলেও, পাছায় তেনা না ছুটলেও মুখে খাবার তোলা চাই। দুধের শিশুর মুখে খাবার দিতে না পারলে সংসারে দেখা দেয় বিষাদ পোকা। একজন কৃষককে দিয়ে বোঝায়, সূর্য ওঠার আগেই তাকে মাঠে নামতে হয়, আবার সূর্য অস্ত যাওয়ার সময় সে মাঠ থেকে উঠে আসে। অমন কনকনে শীতের মধ্যে তাও ফসলি জমিতে হিমপ্রবাহের তাপমাত্রা অধিক হয়। সেখানে কাজ করে পরিবারের মুখে অন্ন জোগানো চারটিখানি কথা নয়। জীবন যুদ্ধে লড়ে যাওয়া তারাই প্রকৃতপক্ষে মহানায়ক। নায়করা তো অভিনয় করে কেবলমাত্র, ওনারা তো বাস্তব জীবনে লড়াই করা মহানায়ক। তাই তাদেরকে নায়ক নয় মহানায়ক বলা যায় অনায়াসে। হারাম টাকা ইনকাম করা অতিশয় সহজ, কিন্তু হালাল উপার্জন করতে পারে কজন? নিজের মাথার ঘাম পায়ে ফেলে হালাল উপার্জন করা এত সহজ নয় ভাইয়া। এই জীবনের পরিধি অনেক দীর্ঘ, বেঁচে থাকার লড়াইও প্রতিনিয়ত দীর্ঘতম। তবে সেখানে বিলাসিতা মাত্র অনর্থক। দিনটি শনিবারের একটি সুন্দর দিন, সরকারি বন্ধ। তালুকদার কোচিং সেন্টারের সামনে পুরাই রবদব সাজে জাঁকজমকপূর্ণ ভর্তি। এই পাশের লোকের লোকারণ্য গমগমে, বিহঙ্গের ন্যায় কিচিরমিচির মানুষের হাত। দুজন বাবুর্চি বেশ ব্যস্ত। কোচিং সেন্টারের সামনে মাটি খুঁড়ে রান্না বসিয়েছে। মোমো গন্ধে বাড়িটা তুখোর আকারে মুখরিত। কয়েক সংখ্যক ছেলেপেলেকে আলু, গাজর, শশা, মাংস কাটতে দেখা গেল। কেউ কেউ প্লেট পরিষ্কার করছে, কেউ প্যান্ডেল সাজছে, কেউ রাস্তা পরিষ্কার করছে। আর ওদের সামনে চেয়ারটিতে পায়ের উপর পা তুলে আরামসে বসে নেতাজির ন্যায় মাতব্বরি করছেন 30 বছর বয়সী একজন তাগড়া যুবক। বয়সের পরিধি একটু বেশি হলেও শারীরিক কাঠামোর দিক দিয়ে তাকে এখনও 26-27 বছরের তাগড়া যুবকই মনে হয়। তার নিদারুণ নিখুঁত দেহ ভঙ্গিমা, চমৎকার নজর কাড়া ব্যক্তিত্ব, সুচালো তীরের ন্যায় শকুনি দৃষ্টিজোড়া, ব্যাপক ভয়ঙ্কর সুন্দর। দানবীয় দেহে পেশিবহুল বলশালী হাত দুটি নাড়িয়ে নাড়িয়ে যখন কোনো বক্তব্য দেয়, কোনো দেশের নেতাজি মনে হয়। কিন্তু মানুষটা বড়ই নিষ্পৃহ। তবে রাগান্বিত ব্যক্তির বাহ্যিক স্ফূর্ত রূপ ব্যতীত গোপনীয় রূপটা বেশ ভয়াবহ চমকপ্রদ, যা হয়তো হাড় কাঁপানো অতিশয় ভয়ঙ্কর। সকলের ভেতরে দুটো সত্তা বাস করে। কেউ দুটো সত্তাকে ভালো কাজে লাগায়, কেউ বা লোকের সামনে ভালো, ভেতরে ভেতরে সে ভারী ডেঞ্জারাস। কুয়াকাটার ট্যুরটি ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত, হুট করে সিদ্ধান্ত নেওয়া। অনেকের কাছে ট্যুরটি ভালো লাগেনি, ফ্যাকাশে ফ্যাকাশে খাপছাড়া মনে হয়েছে। তাছাড়া কোচিং মালিকের প্রিয় নাইটে সেখানে অংশগ্রহণ করতে পারেনি, বিষয়টি তার নিকটেও ভালো লাগেনি। সেই হিসেব চোখাতে ছোট্টখাটো একটি পিকনিকের আয়োজন করা হলো। এই সম্পূর্ণ ভার বহন করেছেন কোচিং সেন্টারের প্রধান নাফ তালুকদার। টাকা থাকলে যা আর কি হয়, তবুও ভালো। প্রিয় নাইটের সুখ সমৃদ্ধির দিকে নজর রাখতে কজন পুরুষ পারে? বিছানায় একসঙ্গে ঘুমালে স্বামী স্ত্রী হওয়া যায় না। একজন ভালো স্বামী হতে গেলে তাকে প্রথমে স্ত্রীর ভালো মন্দ, ভালো লাগা মন্দ লাগার হিসেব রাখা বাঞ্ছনীয়।
তবে না সম্পর্কের গুরুত্ব মর্মতা বাড়ে। সকাল সকাল সকলে এসে উপস্থিত। কোচিং সেন্টার থেকে প্রতিটি মানুষকে একটি করে হোয়াইট টি শার্ট দেওয়া হয়েছে। এই সামান্য অনুষ্ঠানটি জমজমাট করে দিতে রং খেলার আয়োজন করা হলো। যদিও দিনটি জাগটে নয়, তবুও কেবলমাত্র নিজেদের আনন্দ উল্লাস করায় বজায় রাখতে সামান্যতম আয়োজন। পুরো দুপুর ভর রং খেলা শেষে যাদের বাড়ি কাছে তারা নিজ বাড়িতে গিয়ে গোসল করে আবার বিকালের ভেতরে ফিরে এলো। রাতের রান্না হচ্ছে। শীত শীত উষ্ণ তাপমাত্রার সঙ্গে অতিথিদের অভ্যর্থনা জানানো হচ্ছে। ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হলো। চাইলে কেউ গান, নাচ, কৌতুকে অংশগ্রহণ নিতে পারবে। অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অতিথিরাও এসে গিয়েছে। দামি স্যুট কোট ফর্মাল ড্রেস পরে উনি রীতিমতন রেডি। 6 ফুট 2 ইঞ্চি লম্বা এই যুবক সকলের নজর আটকে বাধ্য। আপনারা আমাকে শুধাবেন, কটা করা কথাও শুনিয়ে ছাড়বেন। আচ্ছা, 6 ফুট 2 ইঞ্চি লোক আদৌ হয়? জানি হয়, তবে খুব কম সংখ্যক হয়। তবুও বলছি, তালুকদার বাড়ির প্রতিটি পুরুষই 6 ফুটের। যেমন লম্বা তারা তেমনই স্বাস্থ্যবান। সেই হিসেবে সেই বাড়ির পুত্র সন্তান হওয়া সত্ত্বেও এটা আহামরি হওয়ার কিছুই নয়। চেয়ার পেতে যখন তিনি বসেছিলেন, তার সৌন্দর্যের কামুকতায় ঘায়েল হয়েছিল অসংখ্য নারী সদস্য। ঈর্ষান্বিত হয়েছে বহু পুরুষ। বরাবর লোকটার ব্যক্তিত্বের প্রেমে পড়ে। এবারেও কারণ ছিল সম্পূর্ণ ভিন্নতা, গোপনীয়তা। ব্যক্তিত্বের সঙ্গে তার বাহ্যিক রূপটা সত্যি অসাধারণ, অতুলনীয়, প্রশংসায় গা ভাসানোর মতন পঞ্চমুখকর। অনুষ্ঠান যখন পুরোদমে জমাট, গানের সুরে সুরে মন ভাসাচ্ছিল শিক্ষার্থীরা, তখন তালুকদার বাড়ির গেট দিয়ে একজন কিশোরীকে ঢুকতে দেখতে পাওয়া যায়, যার রূপের ছটা দেখে ঘায়েল হয়েছিল 30 বছর বয়সী ব্যক্তিত্ববান সুদর্শন বলবান পুরুষটি। মেরুন রঙের শাড়িটি কিশোরীর লতানো শরীরে আটসাটে পরিধান করা। অর্ধ কোকড়া চুলগুলি খোপা করে কাঠগোলাপের গাজরা দিয়ে পূর্ণ করেছে। উজ্জ্বল শ্যামবর্ণ মুখটিতে মেকআপের আস্তরণ পড়েছে কিছুটা। টাকর টাকর টানা টানা মায়াবী আখিজোড়া ভাসা ভাসা করতে আইলাইনারের সঙ্গে কাজল পড়েছে। তাতে চোখ দুটি বেশ বড় বড় দেখাচ্ছে, একদম ঘোর লেগে যাচ্ছে। কৃত্রিম রঙে রক্তিম করে রেখেছে অধর দুখানা। রিনঝিন চুরির শব্দকরণে সুপুরুষটি ঘোর ভেঙে গেল। আচমকা সে অসাবধানতা অবলম্বন করে ফের পিছু ঘোরে। অমনি হঠাৎ চেয়ার নিয়ে মাটিতে চিটপটাং হয়ে পড়ে গেলেন। নিখিল পাশ থেকে হতভম্ব হয়ে নির্বিশেষে নির্বিঘ্নে নীরবে চেয়ে রইল। লোকটা পরেও বিন্দুমাত্র শব্দ করল না। তার ঘোর লাগা মাতালের ন্যায় দৃষ্টিচোরা তখনও তালুকদার বাড়ির গেটের দিকে স্থির। ওনার বক্ষ স্পন্দনের বাম পাশে ডান হাতটা রাখা, যেন হৃৎপিণ্ড লণ্ঠনের ন্যায় জলে নেভে ধকধক কম্পিত হয় বক্ষ অভ্যন্তরে। তিনি জিভে অধর চুবালেন, গলাটা শুকিয়ে কাঠ, দৃষ্টিচোরা খাতে নামে না। মন্ত্রমুগ্ধের ন্যায় সে কেবল প্রিয় মুখটা অবলোকন করে গেলেন। সেই দৃষ্টি অনুসরণ করে নিখিলও দৃষ্টি ফেলে। চোখে পড়ে এক কিশোরীর প্রতিচ্ছবি, যার অঙ্গসজ্জায় তার প্রাণপ্রিয় বন্ধু চেতনাহীন স্তব্ধ হয়ে বিভোর হয়েছে। নিখিল বেশ কয়েকবার ডাকল, সদ্বিদ শক্তি ফিরল বোধহয়, নড়ে চড়ে উঠল। তবে স্তব্ধতা, বিস্ময়তা, মুগ্ধতা তখনও কমেনি। হৃদস্পন্দনের গতিবেগ তখনও ধকপক করে লাফায়, ঝাঁপায়। কিশোরীর প্রতিটি পদক্ষেপ তার বুকের ভেতরে এফোর ওফোর করে দেয়। ওর উৎকর্ণের ঝুমকো দোলার সঙ্গে সঙ্গে ওনার হৃদয়টা ছটফটিয়ে ওঠে। রেঞ্জিন চুরিগুলির শব্দগুলি প্রলয় নৃত্যের ন্যায় যেন উৎকর্ণে ঝঙ্কার বাজায়। এই প্রথম প্রেমিক পুরুষ তার প্রিয় নারীটিকে পরিপূর্ণ সাজায় সজ্জিত হতে দেখল। দু চোখ জুড়িয়ে এলো, সঙ্গে যোগসূত্র হয়েছে মাদকতা, যার নেশা কখনো কমে না। শাড়িতে নারী বরাবর একটু বেশি সুন্দর, তবে শখের নারীটির বেলায় সেটা আরও বেশি সুন্দর। ওনার ধৈর্য নেই, চট করে উঠে বসে, দৃষ্টিজোড়া ঘুরিয়ে ফের পিছু নেন। মেয়েটা এখন একদম তার কাছাকাছি মুখোমুখি। ওনাকে দেখে সিঁদুর রাঙা ওষ্ঠপটে নিদারুণ ভঙ্গিমায় হেসে উঠল। সেই হাসিতে ফের তার বুকের অভ্যন্তরে ঝড় তুলে দিল। কণ্ঠক হাতে নেমে জড়িয়ে এলো। কিঞ্চিত হাসতে চেষ্টা করলেন। পাখি চোখ মেরে জিজ্ঞেস করলো, কেমন? উনি চোখের ইশারায় কণ্ঠনালী ছোট করে বোঝালেন, দারুণ, পুরাই হট, পাগল হয়ে গেছি, মাথা নষ্ট করে দিয়েছিস চান, কন্ট্রোল করতে পারছি না নিজেকে। মেয়েটার রিনরিনে কণ্ঠে চিকন দাঁতগুলি বের করে ফের একগাল হেসে দিল। তিনি অবাক নেত্রে ঘোর লাগা নয়ন দুটি তাক করে দেখে গেলেন। মুক্তির পাশে বসেছে পাখি, না ঠিক ওর সামনাসামনি বসা, ইশারায় ফ্লাইং কিস ছুটছে। পাখির লজ্জা লাগছে, লোকটা ওকে জ্বালিয়ে মারবে। কত শত লোক উপস্থিত, তার ভেতরে উনি নীললজ্জের মতন ফ্যালফ্যাল করে এক ধ্যানে চেয়ে আছে, আবার কিসও ছুটছে। ওরা নীললজ্জের মতন তাকানোটা ইতিমধ্যে অনেকেরই চোখে পড়েছে। কেউ কানাঘুষো করছে, কেউ বা মজা নিচ্ছে। নোবা ম্যাডাম পাখিকে অনুরোধ করলো একটি গান গাওয়ার জন্য। নাফ নড়ে চড়ে উঠল, ভরাট কণ্ঠে শুধালেন, আমি পাখির সঙ্গে কাপল হিসেবে একটি গান গাইতে চাই, দেখ তোর ছাত্রী রাজি আছে কিনা।
নোভা ম্যাডাম সামান্যতম হাসলেন। এটা তো বেশ ভালো কথা। কি বাকি গাইবে না তোমার স্যারের সঙ্গে গান? আর তো কয়েক মাস পরেই চলে যাবা, মুহূর্তটা এখন এনজয় করো। পাখি মুখের ওপর না করতে পারল না।